আচ্ছা তুই তো জিন তোর রে, তা একটু বেশি হবে। বিথি আয়নাকে বলল, যদি ওয়ান টাইম কাস্টমার আসে তাহলে ওই যে কাশফুল দেখছিস ওইখানে নিয়ে যাবে, আর যদি সারা রাতের জন্য আসে আমাকে বলবি, আমি সব ঠিকঠাক করে দিব। আয়না কাশফুলের দিকে তাকিয়ে মুচকি হেসে, এই কাশফুল দেখতে ছবি তুলতে আসে তার প্রিয় মানুষটির হাত ধরে, কিন্তু আমি কি কপাল আমার। একটি মেয়ের কয়টি বাপ আছে সেটা আমরা খুব ভালো করে খোঁজ খবর রাখি, কিন্তু একটি মেয়ে তার পরিবারের জন্য নিজের শরীরকে বিলিয়ে দিতে চলেছে। নাম তার আয়না, ডাক নাম অভাগী। রাত 1-2টা বাজে। শরীরে রঙিন শাড়ি জড়িয়ে, কড়া পারফিউম লাগিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক মেখে চলো ঘুমন্ত রাস্তায় তার এক বান্ধবীর সাথে সেও অভাবে পড়ে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যেতে যেতে সেই পতিতা লয়ের মোড়ে এসে হাজির হল। এমন সময় আয়নার বান্ধবী বলল, আয়নাকো, মোড় থেকে শাড়িটা সরিয়ে না, বের কর, না হলে কাস্টমারের নজরে আসে না, আকৃষ্টি হবে না তোর প্রতি। আয়নার বান্ধবীর নাম বিথি। বিথির কথা মতো নিজের না ভিটা বের করে আয়নার মনটা কাঁদতে থাকে, কারণ একটা মেয়ে অহংকার হলো তারই যত, সেটি আজ কোনো কুকুরের রাখ হতে চলেছে। বিথি এটাও বলে দিল, প্রথম প্রথম অনেক লাগবে, কিন্তু মুখ বুঝে সহ্য করবি, তোর কোনো কথা শুনবে না, কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আয়না বিথিকে বলল, তুই চিন্তা করিস না, আমি পারবো। বিথি আবার বলল, আয়না তুই একবার ভেবে দেখো, এখনো সময় আছে। আয়না বলল, না রে, কাল বাড়িতে টাকা পাঠাতে হবে, আজ বাদ দিলে মা হয়তো বাঁচবে না। বিথি, কিন্তু এইভাবে তোর জীবনটা নষ্ট করে দিবি। আয়না, তাছাড়া আর কি কোনো উপায় নাই। বিথি আয়নাকে ডেকে বলল, এদিক আয়, শুনো। আয়না, কি? তুই তো জিন তোর রে, তা একটু বেশি হবে। এমন সময় এটা প্রাইভেট কার আসলো। ব্রেকটা করল বিথির সামনে। গাড়ির দরজা ঠেলে একজন ইয়াং ভদ্রলোক নামলেন আর এদিক ওদিক খুঁজতে লাগলেন। এমন সময় বিথি বলল, আমাকে কি পছন্দ হয় না? ভদ্রলোক, আমার সুন্দরী লাগবে, আপনারা তো মেকআপ দেওয়া, আমার ন্যাচারাল বিউটি লাগবে। বিথি ভদ্রলোকের পেটে হাত দিয়ে, তুই মনে হয় নতুন, আমায় দেখ না, অনেক মজা দিব। ভদ্রলোক তখন বললেন, আপনাকে আমার লাগবে না, আমার নতুন মেয়ে লাগবে। বিথি, নতুন মা লাগবে। তখন আয়নার কথা মনে পড়ল। বিথি আয়নাকে ডেকে আনল আর বলল, এই যে নতুন মাল, একদম খাঁটি জিন অভাবে পড়ে এসছে। আয়না নিচের দিকে মাথা দিয়াছে, কোনো কথা বলছে না। বিথি তখন ভদ্রলোককে বলল, কত দিবি? ভদ্রলোক বলল, আপনি বলেন কত দিতে হবে। বিথি আয়নার কানে কানে ফিসফিস করে বলল, কত চাইব? মাল কিন্তু বলল কাছে। আয়না বলল, 10,000 বল। বিথি, যা, তোর কোনো ধারণাই নাই। বিথি ভদ্রলোককে বলল, 40,000 দিতে হবে এক রাতের জন্য, খাঁটি জিন। ভদ্রলোক, আচ্ছা আমি তাই দিব, তাড়াতাড়ি গাড়িতে উঠেন। বিথি আয়নাকে গাড়িতে তুলে দিয়ে বলল, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। আর ভদ্রলোককে বলে দিল, বিথি দেখ, মেয়েটা নতুন, একটু আসতে বুঝছিস তো, আর বেশি যেন করিস না, মেয়েটা কিন্তু নতুন, পরে দেখবি কেলিয়ে পড়ে আছে, আর তুই ধর্ষণের কেস খেয়ে গেছিস। ভদ্রলোক বলল, আচ্ছা আপনি চিন্তা করবেন না। বিথি, তোদের ছেলেদের নিয়ে তো চিন্তা, জিনিস পেয়ে আর হুঁশ থাকে না, হায় না মতো তোরা। কথা না শেষ হতেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়ি ছুটে চলেছে গুলির বেগে। প্রথম সে আয়নার ভয় ভয় লাগছে। এইসব ভেবে আয়নার শরীর ঘেমে যাচ্ছে। লোকটি তখন এসি অন করে দিলেন। আয়নার অবস্থা দেখে দুজনের মাঝে কোনো কথা নেই, দুজনেই চুপচাপ। প্রায় 2 মিনিট পর ভদ্রলোকটি গাড়ি থামালেন আর আয়নার বুকটা ধুকপুক করতে লাগলো। না জানি কি হয়, না জানি ভিতরে কতজন আছে, কিন্তু গাড়ি থেকে বের হয়ে দেখল এটি একটি বিউটি পার্লার। আয়না কিছুই বুঝল না, তাহলে এখানেই আজ তার দেহ বিসর্জন দিতে হবে। বিউটি পার্লারের সামনে গাড়ি পার্ক করা হলো। রাত তখন 1-2টা বাজে। এত রাতে কোনো পার্লার খোলা থাকে মনে তো হয় না। আয়না মনে মনে ভাবল, হয়তো আজ একটি নারীর অহংকার ধূলিসাৎ হতে চলেছে, কিন্তু সেটা তো নিজের ইচ্ছায়। যাই হোক, ভদ্রলোকটি আমাকে ভিতরে নিয়ে গেলেন। সেখানে 2 জন ভদ্রমহিলা ছিলেন। তখন ভদ্রলোকটি বললেন, তাড়াতাড়ি কাজ করেন। আয়না মনে মনে মেয়ে হয়ে আরেক মেয়েরে কি করবে। তখন আয়না বলে উঠল, উনারা কি করবে?
ম্যাম, আমরা আপনাকে বউ সাজাবো। আয়না, বউ আমাকে বউ সাজাবেন মানে? এই সাহেব, এই সবের মানে কি? ভদ্রলোকটি তখন পার্লের মেকানিক কে একটু বাহিরে যেতে বললেন। তারা দুজন বাহিরে গেলেন। ভদ্রলোকটি বললেন, আমি নীলয় চৌধুরী, কিন্তু সবাই আমাকে নীল বলে ডাকে। নীল আয়নাকে বলল, আপনি যা ভাবছেন তা করব না। আয়না, তাহলে কি করবেন? নাকি আমাকে পা চার করে দিবেন? নীল, আরে না, তা করব কেন? আমাকে কথা শেষ করতে দেন। আয়না, আচ্ছা বলেন। নীল, আপনাকে অভিনয় করতে হবে। আয়না, কই, সিনেমায় নাকি নাটকে? এবার নীল বিরক্ত হয়ে, আরে ভাই, আগে আমার কথাটা শুনেন। আয়না, বলেন। নীল, অভিনয়টা করতে হবে আমার মায়ের সাথে, আমার বউয়ের ভূমিকায়। আয়না, এখন আপনাকে বিয়ে করতে হবে, আমি এই সবের মধ্যে নাই। নীল, না না, শুধু মায়ের সামনে অভিনয় করবেন। আসলে আমার মায়ের বড় ধরনের একটা রোগ হয়েছে, যে রোগের কোনো প্রতিকার নাই। বিদেশ পর্যন্ত নিয়ে গেছি, কাজ হয় নাই। ডাক্তার বলে দিচ্ছে বেশিদিন বাঁচবে না। কিন্তু মায়ের ইচ্ছে হলো তার ছেলের বউ দেখতে চায়, তাই আপনাকে। আয়না, তাহলে আপনি বিয়ে করলেই তো হয়। নীল, আসলে আমার গফ আছে। আয়না, তাহলে তাকে নিয়ে যাচ্ছেন না কেন? তাকে বিয়ে করেন, তাহলে তো হয়ে গেল। নীল, আসলে আমার জফ এই যুগের মডার্ন মেয়ে তো। ও এই সব শাড়ি চুড়ি আর সব সময় বাসায় থাকতে পারবে না। বুঝেননি তো, মায়ের সেবা যত্ন করতে হবে। ও এই সব করতে পারবে না। ও না করছে এই সব, আজাইরা ঢং করতে পারবে না। আয়না মনে মনে, আমি মনে হয় প্রাচীন যুগের মেইয়া। আয়না, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কত দিবেন? নীল, আপনার পরিবারের সব খরচ আমি বহন করব। আর আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আয়না, অনার্স শেষ। কেন? নীল, কাজ শেষ হলে একটা চাকরির ব্যবস্থা করে দিব, চলবে কি? আয়না মনে মনে, চলবে না মানে দৌড়াবে। নীল, তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, এরকম একটা চুক্তিনামা করে ফেলি। আয়না, ঠিক আছে, তাহলে এখন বউ সাজাতে বলি। আয়না, আমি নিজে সাজি, এরা মুখে বস্তা বস্তা ময়দা দিবে। ম্যাম, এগুলো সব বাহিরের, খুব ভালো। আয়না, ওই তো বস্তার ময়দা আর প্যাকেটের ময়দা, কিন্তু সব তো ময়দাই। আমাকে সাজতে দেন। কিন্তু স্যার, কি আমাদের পেমেন্ট দিবেন? আয়না, স্যার দিবেন। আয়নার ছোটবেলা থেকে বউ সাজার খুব ইচ্ছে, আজ সেটা পূরণ হলো, কিন্তু মিথ্যা বিয়ের নাটক। আয়নার সাজুগুজু শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। নীল আবার গাড়ি করে রওনা হল বাসার উদ্দেশ্য। আয়না বসে যে আমার পাশে বসে আছে, আর আমি নীল ড্রাইভিং সিটে বসে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার নাম জানি কি? আমার নাম আয়না। আমি, ওটা আয়না, তা আপনি ভুল পথে যাচ্ছিলেন কেন? আয়না, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তো, তাই অভাব কাকে বলে জানেন না। আমি, তাই বলে নিজের। আয়না, তাছাড়া কোনো উপায় নাই, কাল আমার টাকা লাগবে, বাড়িতে পাঠাতে হবে। আমি, পেয়ে যাবেন, একটা কথা বলি। আয়না, বলেন। আমি, বউ সাজে আপনাকে সুন্দর লাগছে। আয়না মুচকি হেসে, তাই? আমি, আর শুনো আমাকে কিন্তু তুমি করে বলতে হবে বাসায়। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল টিপতেই খালা দরজা খুলে দিল। খালা আমাদের কাজের বুয়া, কিন্তু খালা বলে ডাকি। খালা, ছোট সাহেব, এটা আমাদের বৌমা। আমি, হে খালা, মা কোথায়? খালা, আফা তো ঘুমাচ্ছে। আমি, তাহলে ডাকার দরকার নাই। খালা, কিন্তু আফার দেখলে তো মেলা খুশি হইত। আমি, আচ্ছা ডাকো ডাকো। রহিমা খালা মাকে ডাকতে চলে গেল। আমি আয়নাকে বললাম, আসলেই পায়ে হাত দিয়ে সালাম করবা, আর যা বলছি রাস্তায় মনে আছে তো? আয়না, আপনি কোনো চিন্তা করবেন না। একটু পর দেখি মা দৌড়ে আসছে। কই, দেখি দেখি আমার বৌমাকে। মা আসতেই আয়না পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, কিন্তু মা বলল, আগে মুখখানা দেখি আমার বৌমার। আয়না লম্বা ঘুমটা দিয়ে আছে। মা হাত দিয়ে ঘুমটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে চমকে যায়। ভালো লাগলে জানাতে ভুলবেন না, আর আপনাদের সাড়া পেলে 2 পর্ব লিখব।